তবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে আমার মনে হয় যারা বললেন বা বলবেন তারা একটু সহজভাবে বললে সবার জন্য সুবিধা হয়। লেখার অনেক কিছু আছে, এখানে গবেষণালব্ধ দেশ বিদেশের অনেক ঘটনাকে উল্লেখ করাও আছে। এই জাতীয়তাবাদ যে চিন্তাটা এবং এই চিন্তাটা কখন আসে, যার মধ্যে জাতীয়তাবোধ আছে, যিনি দেশকে ভালোবাসতে জানেন, দেশকে যিনি ভালোবাসতে জানেন, দেশের সামগ্রিক সকল কিছু, যে সম্পদ যা আছে, আমার ভাষা, আমার সংস্কৃতি, এই বিষয়গুলিকে লালনের মধ্য দিয়ে জাতীয়তাবাদের একটা চেতনাবোধ মানুষের মধ্যে জাগ্রত হয়। আবার পাশাপাশি কখনো কখনো আমার সংস্কৃতি, আমার ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের জাতীয় কিছু আচার আচরণ এবং আমাদের ভৌগোলিক সীমারেখা, এই বিষয়গুলো যখন আক্রান্ত হয় তখন একটা বিস্ফোরণ ঘটে। অর্থাৎ যারা এই বিষয়গুলি নিজে করে মনে করেন যে জাতি, তখন ওইটার বিস্তার ঊর্ধ্বমুখী হয়। আর এটা হলো সৃজনশীল চিন্তাভাবনা এবং বিবেকের মাধ্যমে নিজেকে জাতীয়তাবাদী গড়ে তোলা। পৃথিবীর অনেক দেশ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জাতি, যারা একসময় একসঙ্গে যুদ্ধ করে এরা দেশ চলছে। দেশটা হওয়ার পর যারা দেশের দায়িত্বে আছেন তারা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে একত্রিত করেছেন, এটি জাতীয়তাবাদী বোধের মধ্য দিয়ে একটি জাতি তৈরি করেছে। সুতরাং আমাদের যুদ্ধে তৎকালীন সময়ে বাংলা ভাষা অনেক প্রভাব বিস্তার করছে। অনেকটাই স্বাধীনতার যুদ্ধটা বিহারি বাঙালির মতো প্রেক্ষাপট ছিল। তো যুদ্ধের পর আমরা দেশটার অর্থাৎ একটা স্টেট যারা আসে তারা একটা জাতি গঠন করে, যে জাতি গঠনের মধ্য দিয়ে ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সকলের স্বার্থ সমুন্নত ভাবনা, সকলের সংস্কৃতিকে মিলেই একটা জাতীয় সংস্কৃতি সে কাজ করে। কিন্তু যেহেতু বিহারি বাঙালির একটা চেতনাবোধ জয় বাংলা, সেই মধ্য দিয়ে যখন দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনোত্তরকালে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন তারা সবাইকে বাঙালি রাখতে চাইলেন, কিন্তু একটা জাতি গঠন করার আধুনিকভাবে উদ্যোগ গ্রহণ করেন না। এই উদ্যোগ গ্রহণ না করাটাই জাতিটাকে বিভক্ত করছে। তৎকালীন প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন যে আজ থেকে সবাই বাঙালি হয়ে যায়। তো সেখানে প্রথম বাধাটা আসে পার্বত্য এলাকার সাংসদ মানবেন্দ্র লামার মধ্যে। তারা বলে তাদের উপযোগী, তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেই সত্তাকে বিসর্জন দিয়ে তারা বাঙালি হতে পারবে না। আমাদের বাংলা ভাষাও বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম, কিন্তু শিরোনামটা তো বাংলা ভাষা। অর্থাৎ বাংলা ভাষা একটু আঞ্চলিক, এক এক অঞ্চলে বাংলা ভাষার বিভিন্ন শব্দ উচ্চারণে বিভিন্ন রকম আছে, আলাদা আছে, কিন্তু তারপরও সামগ্রিক অর্থে বাংলা। আমি সে অর্থে বলছি যে আমি জন্মগতভাবে বাঙালি, কিন্তু আমাকে বিশ্বাসে আমি বাংলাদেশি। যেমন ভারতে 1232টা ভাষা আছে, প্রায় 28টার উপরে প্রদেশ আছে। সব জায়গায় কিন্তু ভাষা এবং সংস্কৃতি আলাদা আলাদা আছে, কিন্তু ভারতীয়রা, রাজনীতিবিদরা সবাইকে ভারতীয় বানাতে পারছে। তাদের গানের মধ্যে হচ্ছে মেরা হিন্দুস্তান অথবা মেরা ইন্ডিয়া। এটাই ভারতের রাজনীতিবিদের সবচেয়ে সফলতা। এখানে একখান জায়গায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তারা নিজেদেরকে বাঙালি বলে যতটা গর্ববোধ করে না, তার চেয়ে বেশি করে যে আমি ভারতীয়।
এই যে আমি ভারতীয় যে গর্ববোধটার সৃষ্টি, তাদের মধ্যে একটা দেশপ্রেম ও জাতীয় ঐক্য, অর্থাৎ তাদের দল যেটাই থাকুক প্রত্যেকেরই তাদের দেশের স্বার্থের প্রশ্নে কারোর সাথে আপোষ করে না। কিন্তু এইটা আমরা 53 বছর এটা আমরা সৃষ্টি করতে পারি নাই। সামান্য সুযোগ সুবিধা হাতে পেলেও আমরা দেশের অনেক অস্তিত্ব বিলীন করে দিই, দেশের স্বার্থ বিসর্জন দিই। এখানে আমাদের জাতীয়তাবাদের বোধের খুব অভাব। তো সে কারণেই জিয়া রহমানের বিষয়টা বুঝতে পেরেই তিনি উদ্যোগ নিয়েছেন ও যে একটা স্টেট জাতি তৈরি করে। তিনি একজন স্টেটসম্যান হিসেবেই এই বাংলাদেশি জাতীয়তাবাদ মডার্ন, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এ ফ্যাক্টর, এটা ঠিক। তার চেয়ে বেশি ফ্যাক্টর টেরিটরি, তার সাথে আছে আমার হাজার বছর লালিত সংস্কৃতি, তার সাথে যোগ আছে আমরা বাংলাদেশটা শক্ত দিয়ে কিনেছি, যুদ্ধ করে এনেছি, এটা আমাদের একটা ঐতিহ্য। সব কিছু মিলেই দেখা যায় যে শুধু একটা ভাষা দিয়ে একটা জাতি সৃষ্টি হয় না, আর একটি ভাষায় অনেকগুলি দেশ থাকতে পারে। যদি আমি আমেরিকার কথা ভাবি, তার তো ইংরেজি ভাষা ব্যবহার করে, আবার ইউরোপেও ইংরেজি ভাষা করে, কিন্তু ইউরোপ আর আমেরিকা তো এক না। সুতরাং ভারতের কিছু অংশে হ্যাঁ বাংলা ভাষা তারা ব্যবহার করে জন্মগতভাবে, কিন্তু তারা তো একটা দেশের, আমি তো আরেকটা দেশে। আবার ধর্ম দিয়েও কিন্তু একটা দেশ বেশি দিন দেখা যায় না। জিয়া রহমান তার এক বক্তব্য বলেছিলেন, শুধু ধর্ম দিয়ে কোনো জাতিকে ঐক্যবদ্ধ করা রাখা যায় না। যদি যেত তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিত না। তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়? অর্থাৎ ভাষাটা ফ্যাক্টর মানুষকে একত্রিত করতে, এবং ধর্ম কিন্তু একটা ফ্যাক্টর সবাইকে একত্রিত করতে, সামগ্রিক করতে। কিন্তু ধর্ম বা ভাষা সংস্কৃতি, যেটা বললাম যে একটা জাতির পরিচয়, একটা জাতিকে আলাদা করে তার সংস্কৃতি থেকে, সেই সংস্কৃতি থেকে। তো সেই জন্যই আমাদের সব কিছু মিলেই যে একদম ইটস এ মডার্ন কনসেপ্ট অ্যাবাউট দ্য ন্যাশনালিজম, এটা জিয়া রহমান আনার মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তাটাকে যেমন নির্দিষ্ট করতে পারছেন, আবার এই জাতীয় সত্তার মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকেও তিনি গোটা জাতিকে একত্রিত করতে পারছেন। এটা তার সফলতা। এই রাজনৈতিক কনসেপ্টটা কখনো মৃত্যু হবে না। এই কনসেপ্টটা চলমান থাকবে যতক্ষণ দেশ থাকবে, জাতি থাকবে, আর সরকার পরিবর্তন হবে। সেই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় সত্তার উপর যে আঘাতটা আসে, আমার সার্বভৌমত্ব একটা নারীর সতীত্বের মতো। ঠিক একটা সার্বভৌমত্বের উপর যখন আঘাত আসে, তাহলে আমার মাতৃভূমি অপমানিত হয়, ক্ষতবিক্ষত হয়। সেই ক্ষতবিক্ষত যন্ত্রণা যদি আমরা উপলব্ধি করতে পারি, তখনই আমরা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রাণান্তর চেষ্টা এবং প্রতিরোধ করে তুলতে পারি। আপনি একটা খেয়াল করেন, এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের পরে কিন্তু দেখা গেছে যে 16 বছর আক্রান্ত ছিলাম আমরা নানাভাবে, অর্থাৎ সার্বভৌমত্বের প্রশ্নে, দেশীয় স্বার্থের প্রশ্নে, দেশীয় সম্পদ নিজের দেশের জন্য ব্যবহার না করে অন্যের দেশকে ব্যবহার করার মধ্য দিয়ে আমাদেরকে অনেকটাই নামে মাত্র স্বাধীনতা হলো একটা সার্বভৌমত্বহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু 5ই আগস্টের আগ থেকে আজকে এখন দেখেন সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা জায়গায় একত্রিত, বাংলাদেশের প্রশ্নে একটা জায়গায় একত্রিত, ভারতীয় আগ্রাসী শক্তির বিরুদ্ধে একটা জায়গায় একত্রিত। এখন ভারত আমাদের থেকে অনেক নিচে, অর্থাৎ শেখ হাসিনা নিজের বক্তব্য যা দিয়েছি তা আজীবন মনে রাখতে হবে। এখন কত লোক শেখ হাসিনা তো ব্যক্তিগত কিছু দেয় নাই, ব্যক্তিগত কিছু জানে, যা দিচ্ছে রাষ্ট্রের দিচ্ছে। সেই রাষ্ট্রের যে দেওয়াটা, সেটা আমরা পুনর্গঠন করার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে মৌলিক ভাবনা, দেশাত্মবোধ, সেই ভাবনা থেকে আমাদের নির্ধারণ করতে হবে
যে আমার কতটুকু নিচ্ছে সেটা কতটুকু উদ্ধার আমি করতে পারবো এবং উদ্ধার করার চেষ্টা করা। আর পাশাপাশি আমরা নতুন করে আমার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা কেউ ক্ষমতায় যেতে চাইব না। এই বোধটা যদি তৈরি হয় তাহলে কিন্তু বাইরের শক্তি কখনো আমাদের ভিতরে হস্তক্ষেপ করতে পারে না। আর জাতি যখন দ্বিধাবিভক্ত হয়ে যায় সেই জাতিকে যে কোনো আগ্রাসী শক্তি কিন্তু শোষণ করতে পারে অথবা তাদের স্বার্থ হাসিল করার একটা অভয়ারণ্য সৃষ্টি করতে পারে, যেটা গত 16 বছর ছিল। ভারত বাংলাদেশে একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল তার স্বার্থে। এবং এই যে মুদ্রা পাচার থেকে আরম্ভ করে লুটপাট সব কিছু, এমনকি মন্ত্রিসভায় মন্ত্রী হওয়া, এমনকি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া, সেটা উপজেলাই হোক আর চেয়ারম্যানই হোক, যেটা হোক, এক শ্রেণীর লোক দেখতাম যে ভারতে চলে যায় তদবির করতে, অর্থাৎ ওখান থেকে তদবির করে তাকে মনোনয়ন দিতে হচ্ছে। মন্ত্রী সেটাও কিন্তু ভারতের কাছে তদবির করে দিত। একটা ব্যাংকের এমডি কে হবে, চেয়ারম্যান কে হবে, সেটাও নির্ধারণ করতো ভারত। তারে শেখ হাসিনা ছিল একটা পুতুল সরকার, কারণ তার ক্ষমতায় থাকা দরকার, সে ক্ষমতায় ছিল, এটি তার আনন্দ। কিন্তু তার যে দেশের যে অস্তিত্ব, দেশের যে সৌন্দর্য বা সার্বভৌমত্ব, সেটাকে সে তোয়াক্কা করতে পারে নাই, এখন কখনো আমলে নিতে পারে নাই, কারণ তার মধ্যে দেশাত্মবোধ ছিল না, তার মধ্যে দেশ প্রেম ছিল না। সে আত্মপ্রেমিক হতে পারে, গোষ্ঠীপ্রেমিক হতে পারে, তার বংশের ভাই বোন যে বিভিন্ন ধরনের, তাদেরকে অর্থের পাহাড় করে দিতে পারে, কিন্তু মূলত কিন্তু বাংলাদেশের মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ করে দিচ্ছে চারিদিক থেকে। আজকে আমরা যতটুকু আশাবাদী, কিন্তু আমরা দেখলাম যে এই নদী কিন্তু আমার মনে হয় গেছে আমার না হলেও আড়ালে আবডালে এক ধরনের ষড়যন্ত্র বিরাজমান চলমান। সেটা ভুলবশত না অজ্ঞাত কারণে, না এদের পিছনে কারো ইন্ধন আছে, সেই ইন্ধনদাতারা কারা, কিসের ইন্ধন? এখন আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ করছি, এখন আমি বলবো না বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারছি। স্বাধীন বলতে এইটুকু যে 71-এ যে চেতনাবোধ থেকে যুদ্ধ হয়েছিল, সেই চেতনাবোধকে প্রতিষ্ঠিত করতে পারছি, অথবা আমরা সচেষ্ট হয়েছি আমাদের সেই চেতনাবোধকে সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের বিভিন্ন অনিয়মগুলিকে যে রিফর্ম বা সংস্কার বলেন, তার মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা বলতে যা বোঝায় সেই ব্যবস্থায় ফেরত যাব। এর জন্য অনেকেই নানা মত দিচ্ছে, বিএনপিও দিয়েছে, এবং এটা দেওয়ার পরেও আবার সরকারের আবার আলাদা একটা চিন্তা আছে, তারা সংস্কার করবে। সরকার কী সংস্কার করবে? সংস্কারটা তো আসতে হবে রাজনীতি, কারণ সরকারে তো কোনো রাজনীতিবিদ নাই, বিভিন্ন পেশার দক্ষ লোক আছে, সেখানে হয়তো সিভিল ব্রিগেড আছে, আর্মি ব্রিগেড আছে, অনেক জ্ঞানী লোক আছে, অনেক লোক এনজিও ভিত্তিক বিভিন্ন সংগঠনে। মূলত রাজনৈতিক সমাধান করার ক্ষেত্রে রাজনীতিবিদের ভাবনাটা যদি কেউ মূল্যায়ন করতে ভুল করে, আলটিমেটলি কিন্তু বাংলাদেশই তাকে মাসুল দিতে হবে, তাকে মাসুল দিতে হবে। আজকে এই কারণেই বলছি, কোন জানি একটা রহস্য, কোন জানি একটা বিষয় চলছে, এবং আমরা যত রাজনৈতিক দলগুলি একত্রিত হতে পেরেছিলাম এই আন্দোলনে, সেই রাজনৈতিক দলগুলি এখন আক্ষরিক অর্থে কিছু একসঙ্গে থাকলেও ভাবনার দিক দিয়ে বোধহয় ব্যবধান ঘটে গেছে। এখন কে ফার্স্ট হবে, কে রাষ্ট্রের ক্ষমতা আসবে, এরকম একটা দখলদারিত্বের মনোভাব কারো কারোর মধ্যে আমরা লক্ষ্য করছি। আর সামগ্রিকভাবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের কথাবার্তা আচরণও মনে হয় যে হাসিনা যাওয়াটাই যথেষ্ট না, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে।
অর্থাৎ বৈষম্যের আড়ালে আরেকটি বৈষম্য সৃষ্টি করার চেষ্টাটা আমার মনে হয় চলমান। আমার মনে হয় দৃশ্যমান শত্রুকে মোকাবেলা করা সহজ, কিন্তু অদৃশ্যমান শত্রুকে আইডেন্টিফাই করা, তারপরে তার মোকাবেলা করা। কিন্তু আমরা কিন্তু কোনোটাই আইডেন্টিফাই এখনো করতে পারছি না, অনুমান করছি যে একটা কিছু হচ্ছে, একটা কিছু করছে, একটা কিছু। আরেকটা জিনিস হলো যে সরকার আছে, সরকারের উপদেষ্টা মণ্ডলীরা আছে, তাদের মধ্যে যথেষ্টভাবে আমার মনে হয় সমন্বয়ের ঘাটতি আছে। যার যার অবস্থান থেকে শেষে কথা বলছে, কিন্তু সরকারের যে একটা কথা সকালের মুখ থেকে প্রতিফলিত হবে তেমনটা আমার কাছে মনে হচ্ছে না। আর সকল উপদেষ্টা যে খুব সমগুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় না। প্রধান উপদেষ্টা খুব শক্তিশালী মনে হয়েছিল এক সময়, এখন মনে হয় না। কারণ তার একটা বড় দেশের শক্তি তাকে সমর্থন করছে, সেই শক্তিটা কিন্তু রাজনীতির ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্ট না। সেই দৃঢ়তা আমার মনে হয় তার মধ্যে নাই। সেটা বয়সের কারণেই হোক, অথবা তরুণদের চাপের কারণেই হোক, অথবা অদৃশ্য শক্তির কারণেই হোক, তিনিও কিন্তু পরিষ্কারভাবে কিছু বলছেন না, যার থেকে আমরা আশ্বস্ত হব। কারণ আমাদের আন্দোলনটা তো ভোটে, অর্থাৎ মালিকানার। আমরা 16 বছর ভোট দিতে পারি না। আমাদের নতুন ভোটাররা 15 বছর ভোট দিতে পারে নাই। সুতরাং আন্দোলনের সূচনাটা কি হচ্ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের সূত্র থেকে। তারপরে তো নানামুখী আন্দোলন মাঝখানে গেছে, কিন্তু শেষ আন্দোলনটা যেটা হলো সেটা হলো বৈষম্য কোনটা, মেধা আর কোটা দ্বন্দ্ব। তো সে কোটাও তো হাইকোর্ট কর্তৃক ডিসাইড হয়ে গেছিল, কোর্ট কর্তৃক ডিসাইড হয়েছিল, কোটা সিস্টেমটা পুরো বিলুপ্তি করে দিয়েছিল। তারপরে কি, যদি জনতা, কোনো রাজনৈতিক দল এর পিছনে শক্তি হিসেবে না থাকতো, তাহলে হাসিনা পতনের বিষয়টা তো তাদের আর দফায় ছিল না। তারা সরকার পতনের আন্দোলন নিয়ে তো নামে নাই। তার এই সরকার পতন করার ক্ষেত্রে একটা ষড়যন্ত্র ছিল হাসিনার ভাষায়। তো গণতন্ত্র, ধর্ম, ন্যায়, সত্য প্রতিষ্ঠা ষড়যন্ত্র কিন্তু গণতন্ত্রের পক্ষের এবং ন্যায়ের পক্ষের এবং ধর্মের পক্ষে। সেই জন্য যদি আমি ইতিহাস, রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি পড়ি, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একসময় আরবের ঘটনা দেখি ইসলাম প্রসারের ক্ষেত্রে, সেখানেও কিন্তু যুদ্ধ বিগ্রহ ছাড়া কিন্তু ধর্মটা প্রতিষ্ঠিত হয় নাই। এবং সেই যুদ্ধ করতে গিয়ে তো রক্তাক্ত হয়েছে, উভয় পক্ষে জীবন দিয়েছে। যারা ধর্মের পক্ষে দিয়েছে তারা শহীদ, আর যারা ধর্মের বিপক্ষে জীবন দিয়েছে তারা হয় নরকবাসী হয়েছে, অথবা স্বাভাবিক বলা যায় তারা মারা গেছে, কিন্তু তাদেরকে শহীদ বলা যায় না, শহীদ বলেন না। সে কারণেই আমাদের যে ষড়যন্ত্রটা সরকার পরিবর্তন নেয়, সেটা আমরা ছাত্রদের চলমান আন্দোলনের মধ্যে আমরা একাত্ম হয়েছি অদৃশ্যভাবে। এবং বিশেষ করে যেদিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু, দ্বিতীয় দিনই কিন্তু আমাদের মধ্যে মতানৈক্য ছিল, পরে আমরা একমত হয়ে আমরা তাদের প্রথম নৈতিক সমর্থন দিলাম। নৈতিক সমর্থনের পরে তাদের যখন তারা ঢাকা বন্ধ একটা কর্মসূচি দিল, তখন আমরা বিনা পরিচয়ে আমরা ঢুকে পড়ছি। আমাদের ছাত্রদল, আমাদের বিভিন্ন সংগঠন, আমরা এই জনতা, সেই জনতা আমরা, এই জনতা আম জনতা না, এরা ঠিকানাবিহীন জনতা না, রাজনৈতিক উদ্দেশ্যবিহীন জনতা রাস্তায় নামে নেই। এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলি কিন্তু আমাকে অনুধাবন করতে হবে। এবং চূড়ান্ত পর্যায়ে আমরা কি হলো এখন বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাদেরকে তো ট্রফি দিয়ে দিচ্ছি, তাদেরকে তো আমরা মাথার মুকুট ঠিক ভাবছি,
তাদেরকে আমরা নেতাই ভাবছি, কিন্তু একটা কথা ভাবতে হবে, যিনি ক্যাপ্টেন্সি করেন, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলায় যত টিমের সদস্য থাকে সবাই খেলে। খেলার পরে যখন বিজয়টা আসে তখন ট্রফিটা কিন্তু ক্যাপ্টেনের কাছে যায়। ক্যাপ্টেন হয়তো বা সেই খেলায় অংশগ্রহণ করে না, তার ক্যাপ্টেন্সি টু ডিসাইড দ্য প্লেয়ার, অর্থাৎ কৌশল করে কাকে কোন জায়গায় দিলে খেলাটা সে জয়লাভ করবে, সেটা মনে করেন যে ফুটবলই হোক আর ক্রিকেট হোক। আমি আমার স্কুল জীবনে 3 বার ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। আমি সববার খেলি নাই, হয়তো বা কোনোবার খেলছি, কিন্তু আমার টিম কিন্তু ইন্টার ডিস্ট্রিক্টে 3 বারই চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমি ক্যাপ্টেন হয়ে কিন্তু একটা গোলও দিইনি। আমি ক্যাপ্টেন, আমি স্বীকার করছি অপরপক্ষ, এতগুলো খেলা হয়েছে, কোনো খেলায় আমি একটা গোল দিইনি, কিন্তু আমার দায়িত্বটা ছিল গোল দেওয়া আমার সাজানো টিমের মাধ্যমে, অর্থাৎ আমার সফলতা ক্যাপ্টেন্সি। সেই কারণেই আমি বিদ্যালয়ে গিয়ে ট্রফিটা পাইতাম। তো সুতরাং আজকেও যাদেরকে আমরা ট্রফি দিচ্ছি তাদেরকে ভাবতে হবে এই ট্রফি সম্মিলিত মানুষের প্রচেষ্টা, আন্দোলনের, রক্তের, জীবনের ফসল। এটা ভাবতে হবে। এটা কেউ যদি আন্ডার এস্টিমেট করে বিএনপিকে, এবং আবার আরেকটা কি যে আরেকটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, তাদের একজন আমাদের নেতার সাথে কথা বলছে যে আমাদের দলটা গঠন করতে একটু সময় লাগবে, অ্যাটলিস্ট এই সময়টা তো দিবে। তো এখন একটি রাজনৈতিক দল গঠন করার জন্য যে সময় লাগবে, সংস্কারের নামে ততটুকু সময় নেবেন, তাহলে তো বৈষম্য এবং সরকার অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ যে থাকতেছে না, এটা তো আজও কাল হোক প্রকাশ হয়ে যাবে। যে ভূমিষ্ঠ হয় নাই, মনে মনে কনসেপ্ট করছে, এটা যদি প্র্যাকটিক্যালি কনসেপ্ট করে, ভূমিষ্ঠের আগে তো অবশ্যই হতে পারে। যেটা ওয়ার 11-এর সময় অনেক পার্টি অবশ্যই হচ্ছে না, এই যে কল্যাণ পার্টি, এই যে ওই যে আরও অনেকে, আমরা এখন নামগুলোই নাই বা বললাম, আবার সেটা তো বিকলাঙ্গ হতে পারে। তো সুতরাং যে শিশুর জন্ম নেয় নাই, সেই শিশুর ভবিষ্যৎ চিন্তা করে আমাকে অপেক্ষা করতে হবে একটা নির্বাচনের জন্য। এটা কোন ধরনের আবদার, কতটুকু যৌক্তিক, কতটুকু লজিক্যাল, এবং কতটুকু ডেমোক্রেটিক ভাবনার নির্ভর, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে। তো সেই কারণে আমরা আজকে সরকারের বিরুদ্ধে বলছি না, আমরা সরকারকে দুর্বল করতে চাই না, আমরা চাই তারা সফলভাবে একটা নির্বাচন করুক, তার জন্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই সর্বাত্মক সহযোগিতাকে যদি দুর্বলতা কেউ ভাবে, অথবা এই আড়ালে যদি কোনো দুষ্ট গ্রহের মধ্য দিয়ে গণতন্ত্র ব্যাহত হয় এবং জনগণের যে মালিকানা একটা ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, সেক্ষেত্রে যদি কোনো আমরা সন্দেহজনক কিছু দেখি, তখন তো আমরা ঘরে চুপ করে অনন্তকাল বসে থাকতে পারবো না। আমাদেরকে রাস্তায় নামতেই হবে। যেমন আজকে আমাদের মহাসচিব বলেই ফেলছে, তো এখন হাসিনার থেকে আন্দোলন করে ক্ষমতা আন্দোলন করে নির্বাচনের দাবি প্রতিষ্ঠিত করতে পারি নাই, কিন্তু তাকে তাড়াইতে পারছে। কিন্তু জিয়াউর রহমান কিন্তু আবার যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তার কাছে কিন্তু কেউ নির্বাচন দাবি করেনি। তিনি কিন্তু সেদিন স্বেচ্ছায় নির্বাচন দিয়েছেন। শুধু স্বেচ্ছায় নির্বাচন দেন নাই, কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি বলতে রাখেন নাই, শতফুল ফুটতে দাও, সকল রাজনৈতিক দলকে প্রকাশ্যভাবে রাজনীতি করার সুযোগ। এবং আওয়ামী লীগ বাকশাল থেকে তারা আরেকটা আওয়ামী লীগে আবার ফেরত আসলো, অর্থাৎ তারাও সেখানে আওয়ামী লীগ থেকে আরম্ভ করে যত রাজনৈতিক দল আছে, জিয়াউর রহমান কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে পার্লামেন্ট নির্বাচনে এনশিওর করছে পার্টিসিপেশনের ব্যাপারে, হেল্প করছে নানাভাবে। অর্থাৎ উনি যে জাতীয় ঐক্যটা চাইছে, যে আমি যে কোনো কাজ করি, প্রথমত হলো যে উইদাউট পিপুলস পার্টিসিপেশন জাতির কাজ করা যায় না। প্রত্যেকটার মনে চিন্তার অংশগ্রহণ থাকতে হবে, এবং অনেক ভাবনার অনেক কিছু অংশগ্রহণ দিয়ে কিন্তু যে কোনো কাজ সফল করা যায়। দ্বিতীয়টা হবে যে আমি যদি সার্বভৌমত্ব টিকে রাখতে চাই, তাহলে
আমার নেশনকে ইউনাইটেড করতে হবে। ধর্ম, বর্ণ অথবা কর্মের কারণে নেশনকে বিভক্ত রাখা যাবে না। সেই কারণেই তার এই আধুনিক চিন্তা ভাবনা বাংলাদেশের জাতীয়তাবাদ একটি জাতীয় সত্তার পরিচয়ের মধ্য দিয়ে একটা আমরেলার মধ্যে পুরো জাতিকে তিনি একত্রিত করতে সচেষ্ট ছিলেন এবং তার সুফল আমরা পাইছি। হয়তো আমাদের বেশি ক্ষমতার লোভ বা এটা সেটার কারণে হয়তো আমরা এটা ধরে রাখতে পারি নাই, কিন্তু এটা তো এখন পুনর্জীবিত করার সময়, এখন পুনর্জীবিত হয়েছে। আমাদের অ্যাক্টিং চ্যানেলও কিন্তু এই কথাগুলি বলে থাকেন যে আমাদের মধ্যে একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য দরকার। এখন এই জাতীয় ঐক্য জাতীয় স্বার্থকে বিবেচনা করে, এখন ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠীর স্বার্থ, আরো কিছু রাজনৈতিক দল হইতে হবে, এইটা সেইটা অনেক কিছু। কেউ বলবেন ৭১ আমরা ভুল করি নাই, আবার একজন বৈষম্য বিরোধী ছাত্র ভুলেও ফেললেন ৭১ আলাদা হওয়াটা ঠিক হয় নাই। তাহলে এই যে ছেলেটা বললো কথাটা, এটা যদি আমি বলতাম তাহলে তো রাইট লেগে যেত না, যে আমার যেই রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা, আমি যদি বলি পাকিস্তান থেকে আলাদা হওয়া ঠিক হয় নাই, তাহলে আমি এখনো পাকিস্তানের প্রতি কি অনুরক্ত? কারণ আমি দিল্লিকে হাত থেকে আমি এখন বাঁচতে চাই, কারণ পিন্ডিতেও আমরা বিসর্জন দিচ্ছি অনেক আগে। সুতরাং পিন্ডিতেও ফেরত যাওয়ার সুযোগ নাই, আবার দিল্লিতেও যাওয়ার সুযোগ নাই। দিল্লি থেকে ফেরত আসার আমাদের আকাঙ্ক্ষার এবং লড়াইটা চলমান রাখতে হবে, তাহলেই আমরা একটা সার্বভৌম জাতি গড়ে তুলতে পারব। আদারওয়াইজ আমরা ভুগতেই থাকবো। এবং এই কথাও ভাবলে চলবে না যে আওয়ামী লীগের কতিপয় নেতা টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে, তারা ওখানে চুপচাপ বসেছেন না। আর শেখ হাসিনা চুপচাপ করে বসে থাকার মহিলা না, কারণ কথা বলা তার একটা রূপ। সে যেখানে বসে তার টুপিটাকি নানা সময় নানা কথা বলতেছে, তার মানে একটা ষড়যন্ত্র আছে। এবং বিপরীতমুখী যে আওয়ামী লীগ বা ইন্ডিয়া যেই দলটিকে সবচেয়ে বেশি অপছন্দ করত এবং নিষিদ্ধ করল, সেই দলটির সাথেও যদি এখন আঘাত করে আওয়ামী লীগ, আপনারা আশ্চর্য হয়ে না। আমি কথাগুলি কিন্তু কোনো পাগলামি না, আমি অনেক হিসাব নিকাশ করে কথাগুলো বলতেছি। কারণ বিভিন্ন অঞ্চলে তারা এখন আওয়ামী লীগের পরিত্যক্তদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, দলবাড়ি করা, এবং তাদের চলাফেরা কথাবার্তার মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে। বিএনপিতে কোনো পার্টিতেই করে না। আমি যদি ভুল না করি সচিবালয়ে যান, জমজমাট। বিশ্ববিদ্যালয়ে দেখবেন ভিসি নিয়োগে তাদের ক্যারিসমা। এই যে এরা এতদিন ছিল, এখন পাওয়া যায় এরা আছে, তো আগে ছিল কোন পরিচয়? এই প্রশাসনের মধ্যে এত, সেই দলের লোক এতদিন থাকলো কি করে থাকলো? এইটা তো আমার কাছে বোধগম্য না। এইখানেও এই প্রেস ক্লাবের মতো সাংবাদিকদের মতো এই আওয়ামী সাংবাদিকদের সাথে তাদের একটা গোপনতাদের মধ্যে তারা এখানে একটা ভালো অবস্থান তৈরি করে রাখছে। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে একটা চলে। বিএনপি জাতীয়তাবাদী শক্তির একমাত্র প্রতিষ্ঠান রাজনৈতিক দল, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হলে যে সকল ভোটাররা কেন্দ্রে আসবে তার শতকরা ৮০% ভোট বিএনপির বাক্সে অনায়াসে পড়বে। এই বাস্তবতাটা আমরা না বুঝলেও ওরা বুঝতে পারছে। সেই কারণে একটু ঢিলে ডালা কইরা ভাবছে যে ওরা একটু তাজা তোজা হইব, আর আমরা বোধহয় দুর্বল হয়ে যাবো, আমরা বোধহয় ঘরে বসে বসে সিনেমা খাবো, তাই না? আমরা এত বছর কষ্ট করছি জীবনে, এত রক্ত দিলাম রাজপথে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে হেরে যাব এবং
বিদেশি শক্তি ভিটামিন খেয়ে আমার দেশীয় শক্তিকে দুর্বল করবে মনে হয় না, মনে হয় না এটা পারবে না। সেই ক্ষেত্রে আমি বলবো আজকে সবাইকে সজাগ থাকতে এবং যাতে